মঙ্গলবার আসলে ও ড্রাইভার আমার কথা বলতে শুনে ফেলাইছে, বলতেছে যে প্রতি মঙ্গলবার আসলে এমন জ্যাম সৃষ্টি হয় যে আপনার 1 ঘন্টার রাস্তা 4 ঘন্টা সময় হয় নাকি, এটাই তো? হ্যাঁ, এটা আর কি, বুঝছেন? এটা এখন এই যে যারা ড্রাইভার, যারা গাড়ি চালায়, তারা যেখানে 4টে টিপ দেবে সেখানে তারা 1টা টিপ দেয়, যে বাকি যে 3টে টিপ নষ্ট হয়ে যায় এই টাকাটা কে দেবে? অথবা এখানে অনেক ভালো ভালো মানুষ আছে, আইনজীবী আছে, ডাক্তার আছে, বা অন্যান্য ব্যস্ত তো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে যায়, তো তাদের যে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় সেইগুলো কে দেবে? সেইগুলোর কে দেবে? সেই দায়ভার কে বহন করবে? এই 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 সমস্ত ফকিনির পোলারা দেবে? এই যে আপনার একটা প্রবাদ আছে, আমাদের দেশের প্রবাদ আছে যে ছোট লোক যদি বড় লোক হয় তাহলে দেশের মান ইজ্জত থাকে না। এই দেখেন রাস্তার উপরে বিশাল জায়গা জুড়ে তারা দোকান দিয়ে বসে আছে, কিন্তু ফ্রি, এখানে কোনো খরচ নাই, সম্পূর্ণ ফ্রি। দেখেন দেখেন মানে লাভে লোয়া বয়, বিনি লাভে তুলাও বয় না। দেখেন এই যে বিশাল যে চাঁদু ওঠান আসছে, এ লাভ আছে, কারণ এই যে দোকানে যথেষ্ট পরিমাণ লাভ হবে, হয়তো 5-10 হাজার টাকা লাভ করে ফেলবে। এখান থেকে পুলিশের 100 টাকা দিলেই হয়ে গেল, তাই না? তাহলে এই দেশটা কি পুলিশের বাপের একার যে সে এটা ভাড়া দিয়ে দেবে? অথচ এই সমস্ত পণ্যগুলো আমরা বিক্রি করতে না করতেছি না, তারা গরিব মানুষ, তারা অসহায় মানুষ, তারা এগুলো বিক্রি করে খাক। আমাদের যে ছোটো ছোটো যে গলিগুলো আছে, আমাদের শহরের যে গলিগুলো আছে, গলিতে করে তারা ভ্যানে করে বা ছোটো গাড়িতে করে তারা ঘুরে ঘুরে বিক্রি করতে পারে, অনায়াসে বিক্রি করতে কোনো সমস্যা নাই, তাই না? এত আরাম কেন, তাই না? আপনারা জানেন যে পাপ কাউকে ক্ষমা করে না। গত 5/8/2024 তারিখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল, এটা কি? এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। এটা হলো পাপের ফসল। হ্যাঁ, পাপের ফসল কেন জানেন? এটা হচ্ছে মানুষের যখন অহকিমা, হিংসা, ক্রোধ, লোভ, হ্যাঁ, মোহ, ক্ষমতা, এগুলো যখন বেড়ে যায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকেই এই অধপতনটা আসে। এটা শুধু এই 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 আমাদের বাংলাদেশের জন্য না, এটা সারা পৃথিবীতে, এটা সারা পৃথিবীতে হাজার হাজার বছরের ইতিহাসে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সব জায়গা সেই হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, হ্যাঁ, মুসোলিনি, হিটলার, ইয়াজিদ, তারপরে আপনার সীমার, এরপরে আপনার ইয়াজিদ, মাবিয়া, তারপরে আপনার ফেরাউন, নমরুদ, হামান, এভাবে মানে হাজার হাজার ইতিহাস আছে যদি আপনারা দেখতেন, ঠিক আছে? এগুলো কিন্তু পাপের ফসল। তো একটা কথা আছে যে যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। মানুষের এই আকাঙ্ক্ষা, এই অতৃপ্তি মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় তখন তার কোনো হিতায়ত বোধ জ্ঞান থাকে না। হ্যাঁ, জ্ঞান শূন্য হয়ে যায়, তখনই সৃষ্টিকর্তার পক্ষ থেকে নানা রকম গজব আযাব নাজিল হয় এবং চিরতরে ধ্বংস করে দেয়। এ থেকে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এগুলো যারা মজলুম, যারা অসহায়, তাদের কিন্তু অভিশাপ আছে। এই দেখেন, এই যে আমি এই সমস্ত ভাইদেরকে আমি কাউকেই চিনি না, ওনাদেরকে আমি চিনি না, কাউকে চিনি না, তারাও আমার চেনে না। হ্যাঁ, কেউ কাউরে আমরা চিনি না, কারণ রাস্তায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, কেউ কাউকে চেনে না, কার বাড়ি কোথায়, হ্যাঁ, কী বিষয় আশয়, কিছুই আমরা সত্যিকার অর্থে জানি না। কিন্তু এই যে আমাদের যে মূল্যবান সময়, হ্যাঁ, আমি নিজেও একজন ডাক্তার মানুষ, একজন লেখক মানুষ, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি একটা প্রতিষ্ঠান চালাই, হ্যাঁ, সেখানে আমার অনেকগুলো কর্মচারী আছে। তো এই যে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে, কারা দিচ্ছে? এইখানকার পুলিশ বাহাদুরেরা। এটা হচ্ছে আপনার সেকশন, এটা হচ্ছে আপনার সেকশন বিডিআর পিলখানা যেটাকে বলে চেনেন, এই বটতলা আর কি, সেই জায়গাটা, এই জায়গা আর কি, সেই জায়গা। এই জায়গা প্রতি মঙ্গলবারে এইভাবে দোকান বসানো হয়। আর এখন তো জ্যামের সৃষ্টি এখনও হয় নাই, তারপরে আমরা বসে আছি ঘন্টার পর ঘন্টা। জ্যাম শুরু হবে আপনার সন্ধ্যার ঠিক আগে। এই দেখেন
এক নারকীয় দৃশ্য দেখেন। না বুঝে দিছে, আমি বাইরের কাছে একটা টাকাও চাইছি যে আমাকে টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? দোকানদারদের কাছ থেকে 5,000 টাকা উঠে কেমনে করবো? এটা কি সম্ভব? এরা যদি এখানে দোকান দেয় আমাদের তো কোনো আপত্তি নাই, অন্তত পক্ষে 20 হাত জায়গা বাদ দিয়ে 20 হাত জায়গা বাদ দিয়ে এখান থেকে আপনার এই যে এইগুলো আছে, এই যে চৌকিগুলো বসানো হয়েছে, অন্তত 2টে চৌকি বাদ দিয়ে গাড়ি চালার জন্য একটা স্পেস রাখুক না, তারপরে তারা দোকান দেখ না, সমস্যা তো নাই, আমরা না বলতেছি না, তাই না? তারা গরিব মানুষ, তারাই রুজি করে খাক, ক্ষতি কি? কিন্তু হ্যাঁ, বিশাল ব্যবসা দেখেন, এই যে দেখেন অবস্থা, কি নারকীয় দৃশ্য। আবার এখানে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন না, পাপড় গাছ, পাকড় গাছ বলে আর কি। তো এই গাছের নিচে প্রায় দেখা যায় যে বড় বড় গরু জবাই দিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়, ঠিক আছে? এখানে কিছু গুন্ডা পান্ডা আছে, তারা ও চাঁদা আদায় করে আমি জানি। আর এখানে কিছু মূর্খ লোক আছে, সাধারণ মানুষ আছে, এই তারা মুসলমান, আমি জানি তারা মুসলমান। এই মুসলমানের সন্তানরাও কিন্তু এই গাছের গোড়া, এই যে সেই গাছ, বিশাল গাছ, আমি এই গাছটা 2009 সাল থেকে দেখে আসতেছি। 2009 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত কত হয়, 14-15 বছর আগ থেকে এই গাছটা দেখে আসছি। সেই তখন থেকেই এই গাছের গোড়ায় আপনার ওই লাল সুতা বাঁধে, তারপরে মোমবাতি দেয়, আগরবাতি দেয়, সিন্নি দেয়, টাকা দেয়, হ্যাঁ, অনেক কিছু দেয়া দিয়ে করে, তাও আবার কি মুসলমানেরা দেয়, ঠিক আছে? তারপরে রং দেয়, এই দেখেন অবস্থা। এটা আপনার যে সামনে একটা বছর আছে না, এরপর তো একটু থাকে, তারপরে একটু কমে, তারপরে আবার শুরু করে আবার ভালো হয়েছে বললো যে আমি তাকে এখনো ফোন দিব। দেখেন রাস্তার পরে দোকান, কি অতি আশ্চর্য কাণ্ড, তাই না? রাস্তার পরে দোকান, কারো মাথা ব্যথা নাই, অথচ যাদের জন্য এই রাস্তা তৈরি, যারা পথযাত্রীরা, তারা কিন্তু ভুক্তভোগী, তারা কিন্তু হয়রানির শিকার। দেখেন এই যে গাড়িগুলো সব জ্যামে আটকে আছে। এটা হচ্ছে আপনার সেকশনের মানে বিডিআর পিলখানার যে সেকশন, ঢাকার নিউ মার্কেটের যে দক্ষিণে, তারপরেই এই যে একটা ভাই আছে, ইনি একজন ব্যবসায়ী মানুষ, উনি বিভিন্ন পণ্য সামগ্রী কিনে বিভিন্ন জায়গায় রাখছে, উনি ওই পণ্য সামগ্রীগুলি সংগ্রহ করে আবার উনি ওনার গন্তব্যে পৌঁছবে নাকি ভাই? এটাই তো? হ্যাঁ, উনি চক বাজারে কিছু মাল, তারপরে শ্যাম বাজারে কিছু মাল, তারপরে কারণ বাজার তো না আপনার, রায়ের বাজারে কিছু মাল, বিভিন্ন জায়গায় কিছু মাল কিনে এটা একসঙ্গে করে উনি ওনার চাঁদপুরে চলে যাবে। কিন্তু হ্যাঁ, সরি, উনি মুন্সিগঞ্জ যাবে। দেখেন এই যে রাস্তার উপর দোকান দেখেন। হ্যাঁ, তাহলে আমরা মুসলমান, তাই না? ইসলাম ধর্মে বলা আছে আগে ছবিটা দেখাই না, দেখেন এই বাম পাশেও যেমন দোকান দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, ডান পাশেও তেমনি দোকান দিয়ে বন্ধ করা হয়েছে। দেখেন, দেখেন ডাইন পাশেও বন্ধ, আবার বাম পাশেও বন্ধ, তাহলে পালাবি কোথায়? তো যেটা বলছিলাম, আমরা শতকরা 93% মানুষ মুসলমান বলে দাবি করি, কিন্তু কই মুসলমান তো বাস্তবে আমি দেখি না। কারণ কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি, সেখানে এভাবে বলা হয়েছে যে যদি তোমরা চলার পথে কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে সেই বস্তুটা তোমরা একটু তুলে ফেলে দিও। এটা হচ্ছে কোরআন হাদিসের নির্দেশ। কেন তুলে ফেলে দিতে হবে? এই জন্য যে যাতে তোমার অপর ভাইয়ের কোনো ক্ষতি না হয়। এই দেখেন, কিন্তু এরা তো সেই অপর ভাইয়ের ক্ষতিই করতেছে, তাই না? তাহলে তো সেই ইসলামত্ব বা মুসলমানিত্ব কিছু থাকলো না, তাই না? এই দেখেন ভীষণ হাসি খুশি এবং সুন্নতি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সবাই। এই দেখেন, হ্যাঁ, ভণ্ড মুসলমান, এই দেখেন, এই যে সব ভণ্ড। দেখেন
ভয়ঙ্কর অবস্থা। এই যে কম বয়সী ইয়াং ছেলেরা গাড়ির চাপা চুপের মধ্যে যাচ্ছে, যে কোনো সময় ওদের একটা পা, একটা হাত, হ্যাঁ, বা মাথায় আঘাত লেগে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। এর দায়িত্ব কে নেবে বলেন? সরকার নেবে? একটা জীবন যদি চলে যায়, তাই না? এই যে ইয়াং ছেলেগুলো এই যে গাড়ির চাপাচুর মধ্যে যাচ্ছিল, যদি একটা আঘাত লেগে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সরকার কি এই ক্ষতিপূরণ দেবে? দেবে না, বলবে যার যার বুঝে নাও। এমনকি হাসপাতালে চিকিৎসা নিলেও তার খরচটা দেবে না। কিন্তু দেখেন এই সরকারের লোকজন এই পাবলিকের ঘাড়ে পাড়া দিয়েই কিন্তু তাদের রক্ত চুষে খাচ্ছে। দেখেন এখানে হাজার হাজার গাড়ি, ছোট বড় পণ্যবাহী সব গাড়ি, আর হাজার গাড়ি মানে কি এটা দেখায় শেষ করা যাবে না, সারাদিন লাগবে সময়। লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি, অথচ এই যে থানা আছে দেখেন, এই যে আমার মনে হয় যে এই পুলিশ, এই যে পুলিশ দেখেন, এই পুলিশ হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই পুলিশ হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী। কারণ আমি আমার এই 52 বছর জীবনে আমি দেখে আসছি যে এই পুলিশের চাঁদাবাজি আদায় করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো কাজ নাই। এর জন্য যদি আপনার ডকুমেন্টস চান, আমার কাছে যথেষ্ট পরিমাণে ডকুমেন্টস আমি সংগ্রহ করে রাখছি। এরা দিনে এবং রাতে সমানভাবে শুধুমাত্র চাঁদা আদায় করে বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে। তারপরে আপনার এই যে এই সমস্ত যে গাড়িগুলো আমরা যাচ্ছি, এই সমস্ত গাড়ি থেকে কারো কাছ থেকে 200, কারো কাছ থেকে 400, কারো কাছ থেকে 700। ভাই আমার কথা কি ভুল হচ্ছে নাকি ভাই? হ্যাঁ ঠিক আছে। তো আমার পাশে একটা ভাই আছে, তো উনি বলতেছে যে আমার কথা নাকি ঠিক আছে। তো আমারও মনে হচ্ছে আমার ঠিক আছে, কারণ আমি এখনও অসুস্থ হয়ে যাই নাই। এরও আমাদের বাস্তব চিত্র, ঠিক আছে। তো এই তো কয়েকদিনের আগে ঘটনা, আপনার হাজী যে হাজী সেলিম সাহেবের যে একটা পাম্প আছে, এই হাজী সেলিম সাহেবের পাম্পের এখানে একটা পণ্যবাহী গাড়ি পুলিশে থামেছে। এই গাড়ি থামাইছে, বলো টাকা দে, 500 টাকা দে। বললো স্যার আমার কাছে তো 500 টাকা নাই, আমার কাছে মাত্র 200 টাকা আছে, এই টাকাটা আমার কাজে লাগবে না স্যার, যদি পথে কোনো বিপদ ঘটে, গাড়ির কোনো সমস্যা হয়, আপনি টাকাটা চান না? আপনার তো সারা বছর টাকা দেই। না, তোর দিতে হবে, তুই মিথ্যে কথা করছিস, তোর কাছে টাকা আছে। বলো স্যার আমি মিথ্যে কথা বলতেছি না, আমার কাছে টাকা নাই। এই নিয়ে বাড়াবাড়ি করে পরে এক পর্যায়ে তিন পুলিশে মিলে একজন নিরীহ ড্রাইভারকে মারছে, মাইরে হাসপাতালে পাঠিয়েছে আমারই চোখের সামনে। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে এই পুলিশ মানুষের জাত না, এদের কাজ হচ্ছে ওই লুটপাট করা। আর এই যে 15 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে তারা লাইসেন্স করে, এটা মূলত ওদের যে ডাকাতির বৈধতার জন্য। তবে সবাই যে খারাপ তা না, 2-4 জন হয়তো বা শতকরা 10 জন ভালো থাকতে পারে। তারাও কিন্তু অন্য যে পুলিশরা যে অন্যায় কাজগুলো করে, ওই যে পুলিশ তো এরা হচ্ছে মানে 90 জন পুলিশ যদি ভালো কাজ করে আর 10 জন পুলিশ যদি ভালো হয়, তাহলে ওই 10 জন ভালো পুলিশ কিন্তু ওই 90 জনের মৌনতা বা সমর্থন যোগায়। অতএব তারাও সমান অপরাধী। কারণ এখানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ্য সমদাও, এটা কিন্তু কোরআনের কথা। অতএব সবাই সমান অপরাধী, এটা কোনো কাজ না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আপনার বাবুবাজার থেকে দেখেন রাস্তা জুড়ে মাল লাগছে, দেখেন এই দেখেন। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে বাবুবাজার থেকে আপনার গাবতলী পর্যন্ত, এখান থেকে কমপক্ষে 8 জায়গাতে চাঁদা নেয় পুলিশে, কমপক্ষে 8 জায়গা, এর বেশিও নেয়। এটা আমার অন্য ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন, তাহলে সেখানে আপনারা বিভিন্ন ড্রাইভারের সাক্ষাৎকার আপনারা পেয়ে যাবেন আর কি। তো বন্ধুরা দেখেন, এই যে নারকীয় পরিবেশ দেখেন, এই যে রাস্তা, টোটাল রাস্তা ব্লক করে ফেলাইছে। হ্যাঁ, এই দেখেন পদে পদে বিড়ম্বনা, পদে পদে হয়রানি প্রতারণা। দেখেন এই যে সরকারি রাস্তাগুলো, এগুলো আপনার ভাড়া দিয়ে দিয়েছে, এগুলো আপনার এই যে রিক্সার গ্যারেজ এসে ভাড়া দিয়ে দিয়েছে। এপাশে এগুলো সব সরকারি জায়গা, এগুলো
ট্রাকের স্ট্যান্ড সে ভাড়া দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখেন কি জানি একটা গোডাউন ভাড়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আছে আপনার ময়লার গাড়ি, এগুলো ভাড়া দিয়ে দিয়েছে। আচ্ছা, যাক, ভাড়া দিয়েছে তাতে আমাদের অভিযোগ নাই, কিন্তু এই ময়লাগুলো দেখেন কি সাংঘাতিক ময়লা। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে আত্মঘাতী ব্যাপার। আত্মঘাতী সমস্যা হচ্ছে কি, এই যে ভয়ানক ময়লা দেখছেন না, দেখেন এই যে ময়লা, এই যে আজকে কয় তারিখ জানি ভাই, 8 তারিখ। হ্যাঁ, আজকে হচ্ছে দেখেন, ভয়ানক অবস্থা। আজকে হচ্ছে 8/10/2024 সাল, মঙ্গলবার। তো রাস্তার এই যে ভয়ঙ্কর যে বিষাক্ত ক্ষতিকর ময়লাগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠছে। এই যে ময়লাগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠছে, এবং বাতাসে উড়ার ফলে আমাদের মানুষের যখন চোখ দিয়ে যাচ্ছে, চোখে যখন ময়লা লাগছে, তখন আমাদের চোখে যে নেত্রনালী আছে, এই নেত্রনালী দিয়ে এক প্রকার তরল নিঃসরণ হয়। দেখেন ধুলা উঠতেছে প্রচণ্ড বেগে। আমাদের নেত্রনালী দিয়ে যে তরলটা আমাদের চোখকে গ্লেজিং করে, অর্থাৎ সফট রাখে, ভিজা রাখে, সেই গ্লেজিং ওয়াটারটাকে বা লিকুইডটাকে আপনার খসখসে করে দেয়, ফলে আমাদের চোখ নষ্ট হয়ে যায়। তবে এই দেখেন কি সাংঘাতিক অবস্থা, কি ভয়ঙ্কর। তো এই যারা ইয়াং বয়সের, তারা হয়তো এই ক্ষতিটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু বয়স একটু বাড়লেই চোখের নানা সমস্যা সৃষ্টি হবে এই ধুলার কারণে। তাহলে চোখের সমস্যা হলো। এবার নাকের সমস্যার কথা বলি। নাকের ভিতরে আমাদের এক প্রকার বিজল শ্লেষা আছে, যেটা ময়লা ধরে আমাদের পাকস্থলীতে পাঠায় দেয়, ঠিক আছে, কিন্তু তার একটা ক্যাপাসিটি আছে। সে যদি মাত্রা অতিরিক্ত কাজ করে, তাহলে সেখানে ফুলে যায়, গ্রন্থিটা ফুলে যায়, যার কারণে আপনার পলিপাস বা সাইনাস নামের এক প্রকার রোগ হয়, যেটা আমাদের শতকরা প্রায় 85% মানুষের আছে। দেখেন ধুলার নরক। ডাইন পাশেও যেমন, বাম পাশেও তেমন, দেখেন একই অবস্থা। যেটা বলছিলাম, তাহলে আমাদের চোখের সমস্যা হলো এই ধুলার কারণে, এবং নাকের সমস্যা হলো এই ধুলার কারণে, এবং আমরা যে মুখ দিয়ে যে ধুলাগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকে, মুখ দিয়ে ধুলাগুলো আমাদের গলার ভিতরে খসখস করে, এবং কাশি হয়, সর্দি হয়, ঠান্ডা হয়, হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, অনেক কিছু হয়। আচ্ছা, তারপরের ধাপে আসি। সৃষ্টিকর্তা নাক দিয়েছে, এই নাক দিয়ে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করব, নির্মল অক্সিজেন গ্রহণ করব, এটাই আছে নিয়ম। কিন্তু এই অক্সিজেনের সাথে যখন নানা রকমের দূষিত, দেখেন এলো ডান দিকটা আর এলো বাম দিকটা, দেখেন কত বড় ভয়ঙ্কর অবস্থা। যাক, একটু খেয়াল রাখবেন আপনারা, আর আমি কথা বলতেছি। তো আমরা যখন নিঃশ্বাসটা আমরা ফুসফুসে নেই, ফুসফুসের থেকে একটা ভালভ আছে, গোল ভালভ আছে, ভালভের মধ্যে প্রথমে বাতাসটা যায়, সেখান থেকে আরও 5টা লেয়ার ভেদ করে। আমাদের যেমন কম্বল আছে, কম্বলের মধ্যে লোমশ জাতীয় কিছু লেয়ার আছে, স্তর আছে, 5টা লেয়ার। ওই লেয়ারগুলো ভেদ করে অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মেশে, আর আবার ওই অক্সিজেনটা আমাদের মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় রক্তের সাথে চলাফেরা করে, যেটা সাধারণ মানুষ, এমনকি আপনার 95-98% মানুষ এই সমস্ত বিষয়ে তথ্য জানে না। সমস্যা হচ্ছে এখানে। তারা যদি জানতো, তাহলে নিশ্চয়ই তারা একটা ব্যবস্থা নিত, কারণ তারা তো আমাদের ফুসফুসে যাওয়ার কারণে এখান থেকে বড় বড় রোগ হয়, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, সব ধরনের সমস্যাগুলো। তার মানে কি আমরাই আমাদের ক্ষতি করছি। এটা ছোটো করে বললে পরে বলা হয় যে আমরা যে প্লেটে খাচ্ছি, অর্থাৎ আমরা বাঙালিরা যে প্লেটে খাই, আমরা সেই প্লেটেই পায়খানা করি। কেন ছোটো ছোটো নির্বোধ বাচ্চাদের দেখবেন, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ্টের কথা আছে, যে দেখতে পারলে শুনতে চায় না।
ছোট ছোট বাচ্চারা যখন হাঁপুর হাঁটা শেখে, হ্যাঁ, বা বসা শেখে, তারা অনেক সময় দেখবেন যে পায়খানা করে তার নিজের পায়খানাগুলো নিজেই খায়। এরকম তুই দেখছেন না? অনেকটা আমরা ওরকমটি নির্বোধ জাতি আমরা, ঠিক আছে? আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম, সেই বোধ শক্তি আমাদের যদি থাকতো, তাহলে আমরাও কি জাপানিদের মতো রাস্তাঘাটে ধুলামালা। ভাই কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ? বলেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। ওই আমার পাশে এক ভাই আছে, আমি বাইরে চিনি না, তো বলতেছে যে আপনার কথাগুলো ঠিক আছে। তো ঠিক থাকলে তো আরও কিছু কথা বলা যায় নাকি? তবে এখন বলবো না, সামনে যেয়ে বলবো, কারণ মারাত্মক ময়লা সামনে আছে। এই দেখেন অবস্থা। ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। আমার কত কথাই বলে